গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটা নতুন রিসার্চ চলে এসেছি। আমি মোস্তফা। তো আমরা চলে এসেছি হাজারদুয়ারি। হাজারটা দরজা আছে। হ্যাঁ ছবিগুলো সব চলছে। হ্যাঁ ছবি তোলা হবে। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি। তো এইদিকে হাজারদুয়ারি আছে, আমরা একটা গাইড নিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে। আমরা কোথায় এসেছি? আমরা হাজারদুয়ারি এসেছি। আগের বছর এসেছিলাম, সব দেখা হয়নি, শুধু হাজারদুয়ারিটা পাচ্ছিল। তো এখন হাজারদুয়ারিটা দেখতে চলে এসেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওখানে টিকিট কাউন্টার আর তোমার গাইড নিয়ে নিচ্ছি। আর মতিঝিলও দেখতে পাবে তোমরা এই ভিডিওর মধ্যে। মতিঝিলও দেখতে পাবে। সমস্ত অল কমপ্লিট তোমাদের দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করে লেটস সি। যখন হাজারদুয়ারি বলে আমার কমপ্লিট হয়ে গেল, তখন মিউজিয়ামে যখন যাবেন তখন নিজেকে চুপচাপ দেখতে হবে। কারণ জিনিসের কাছে কথা বলা, ক্যামেরা ফোন, খাবার খাওয়া, গাইড করা এগুলো নিষেধ রয়েছে। এটা সরকারি জায়গা, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। আমি ইতিহাসটা আপনাকে টোটালি বলে বুঝিয়ে দিলাম। যখন মিউজিয়ামে যাচ্ছেন প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা আছে, সেটা 3টে ভাষায় লেখা আছে, সেটা আপনি পড়ে নিতে পারছেন। ঠিক আছে, তাহলে বলা শুরু করছি। এই জায়গাটার নাম হচ্ছে কিল্লা নিজামত। এই এই কিল্লা নিজামত বর্তমানে এএসআই এর অধীনে রয়েছে। 41 একর জায়গা। 41 একর এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে 41 একর জায়গা এএসআই এর অধীনে রয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? ইমামবাড়া, ঘড়িঘর, মদিনা, বাচ্চাবালি তোপ আর হাজারদুয়ারি। বাচ্চাবাড়ি তোপটা ওটা কি? আচ্ছা দেখো, ওই যে তোপ দেখা যাচ্ছে একটা, ওই যে দূরে এই মোড়। আর এইগুলোর মধ্যে সব থেকে পুরনো যদি বলা হয় বা আদি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ছোট্ট সাদা রঙের যে গম্বুজ দেখা আছে, ওটাই। কারণ ওটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার, যিনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার লাস্ট এবং স্বাধীন নবাব। তারপরে যে সমস্ত নবাব হয়েছে কিন্তু পরাধীন পাপেট, কারণ তারা ইংরেজদের বর্ষতা স্বীকার করেছিলেন। ঠিক আছে, আর নবাব সিরাজদৌল্লা স্বীকার করতে চায়নি বলে তাকে হারানো হয়েছে। তাহলে আমি প্রথমে শুরু করব ওই যে বড় সাদা রঙের বাড়ি, যেটাকে আমরা বলে থাকি ইমামবাড়া। আপনারা জানেন এই মহরম বলে একটা মাস রয়েছে অ্যারাবিক ক্যালেন্ডারে। সেই অ্যারাবিক ক্যালেন্ডারে প্রথম মাসের প্রথম 10 দিন এই পুরো বাড়িটা খোলা থাকে। মানে পুরো বাড়িটা বলে কথাটা ভুল হয়ে যাবে, মধ্যের অংশটুকু যেটুকু ধর্মীয় স্থান, আর দুপাশের অংশ অতিথিশালা। কারণ কোনো এক সময় এই মুর্শিদাবাদ রাজধানী ছিল বাংলা, বিহার, উড়িষ্যার। সেই সময় যারা আসতেন, এক পাশে থাকতেন মহিলারা আর এক পাশে থাকতেন পুরুষেরা। মধ্যের অংশে ধর্মীয় কাজগুলো হতো। এবার কী কাজ হবে আপনাদের জানা আছে, কারবালার প্রান্তরে ইমাম হুসেন সহ বহু মানুষকে সেখানে শহীদ করা হয়। সেই শহীদদের দুঃখের কথা প্রকাশ করার যে জায়গা বা সেই শোক যাপন করার যে জায়গা, সেই জায়গার নামই হচ্ছে ইমামবাড়া। ওই যে গম্বুজ দেখা আছে বা টোম দেখা আছে, সেই টোমের নিচে রাখা আছে ইমাম হাসান আর ইমাম হুসেনের হাত আর পায়ের ছাপ। মানুষ এখানে রয়েছে না, সেটা আপনাকে রেপ্লিকা বা আর্টিফিশিয়াল বলা যেতে পারে। কারণ এই যে মির্জাফরের কথা বলে থাকি, এই মির্জাফরের পূর্বপুরুষেরা ইরাকে থাকতেন, আর ইরাকেই রয়েছে ইমাম হুসেনের রোজা রয়েছে। তাহলে যোগসূত্র সেখানে ছিল, সেখান থেকে ওরা সংগ্রহ করে নিয়েছে, এখানে রাখা হয়েছে। আর এর মধ্যে রাখা আছে আলম, পাঞ্জা, তাজিয়া, যেগুলোর উপর তৈরি করা। সেগুলো দেখতে গেলে আপনাকে মহরম মাসেই আসতে হবে। আর মহরম ছাড়া প্রতি বৃহস্পতিবারে খোলা হয়। যারা এখানে জিয়ারত করতে আসে বা প্রার্থনা করতে আসে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, তাকে কিন্তু এর মধ্যে প্রবেশ করতে দেবে। ওটা কিভাবে? বৃহস্পতিবার? প্রত্যেক বৃহস্পতিবারে, কিন্তু শর্ত একটা, আপনাকে নিরামিষ খেয়ে পুজো দিতে আসতে হবে বা আপনাকে প্রার্থনা করতে আসতে হবে। আপনি যদি ঘুরতে আসবো, তবে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে, আসুন উপরে যাবো, উপরে দাঁড়িয়ে প্রত্যেক দিন সুন্দরভাবে বলা যাবে, বলে দিচ্ছে। হ্যাঁ, মোবাইলটা তাহলে ওর মধ্যে এখন ঢোকা যাবে না, আসুন উপরে দাঁড়িয়ে বলে দিচ্ছি। চলে আসুন, আপনারা দুজন আসুন, এটা আমরা দুজন করে দিই। কত একর জমি বললেন তো? এইটুকুর মধ্যে? না রে, যা আছে সব এই যে টোটালটা এর পিছনে তো দেখছেন 41 একর, মানে 124 বিঘে। 124 বিঘে? 40 বিঘা তো দেখে মনে হচ্ছে। 124 বিঘে বলছে তো? হ্যাঁ, যে এরিয়া থেকে মনে হচ্ছে। ওই হাজির ইমামবাড়িতে 800 বিঘের কাছাকাছি জায়গা আছে, শুধু ইমামবাড়িটা। আর এটা মোটামুটি 12 বিঘের কাছাকাছি। এইটাই কি হাজারদুয়ারি? এটা হাজারটা দুয়ার দিচ্ছে এটাই? হ্যাঁ, এটা হাজারদুয়ারি বলবো, দেখাবো আপনাকে, দেখিয়ে বলবো। ছবি তুলে নেন। না আমি বলুন, আমরা লাস্টে একটু ঘুরে দিকে দেবো। হ্যাঁ, পরে আমি নিজের ছবি তুলতে অসুবিধা নেই। আসুন, চলে আসুন, মোবাইলটা ভিড় নামছি তো। তাহলে যেটা বলছিলাম, দেখুন ওই যে বন্ধ করো। ওই গম্বুজের রাখা আছে ইমাম হাসান আর হুসেন সাহেবের হাতের পায়ের ছাপ, ওই কাঁচের ঘরে রাখা আছে। আর দুপাশে বললাম অতিথিশালা। এটা তৈরি করলেন কি মির্জাফরের 6 জেনারেশন, যে মির্জাফরের জেনারেশন 6, উনি তৈরি করলেন 6 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করে। 6 লক্ষ, সময় অতি অল্প, 6 থেকে 7 মাসে পুরো বিল্ডিংটা তৈরি করা। এর দৈর্ঘ্য 680 ফিট বা 207 মিটার। এর মধ্যে ঢুকতে দেবেন। হ্যাঁ, বললাম যে প্রতি বৃহস্পতিবারে আর না তো মহরমে 10 দিন আসবেন, তখন আপনাকে প্রবেশ করতে দিলে কোনো পয়সা লাগবে না। প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু প্রার্থনা করার জন্য।
আর মহরমে আসবেন আপনি প্রার্থনা করুন বা না করুন, মানুষ যেন গ্রুপ দিয়ে সেরকম আপনি করতে পারবেন। বুঝা গেছে? তাহলে এটা মির্জাফরের জেনারেশন তৈরি করা। আর নবাব সিরাজের কোনটা বললাম? এই ছোট্ট গম্বুজ, যেটা হচ্ছে মদিনা, এই ছোট্ট সাদা রঙের যেটা রয়েছে। মদিনা কেন তৈরি করলেন নবাব সিরাজ? কারণ তার ওনার মা বলেছিলেন, আমার ছেলে যদি বাংলা বিহার উড়িষ্যার মাসনাদে বসে তার একটা মদিনা তৈরি করবে। 1752 সালে আলীবর্দী খাঁ বললেন তার পরবর্তী কেউ যদি নবাব হয় তা সিরাজদৌল্লা হবে। মুজাফর নামক কারাম আলী খানের লেখা বই, সেই বইটা পড়লে পাবেন, সেখানে 1752 সালে স্পষ্ট ভাষায় এই কথা আলীবর্দী খাঁ বলেছে। তারপরে ওনার দাদু হজ করতে যায়, সেখানে কিছু পবিত্র মাটি নিয়েছিলেন, সেই পবিত্র মাটি 5 ফুট গর্ত করে সোনার ঝুড়ি করে আজও সেখানে রাখা আছে। এখানে হ্যাঁ, যেহেতু মক্কা মদিনার মাটি রয়েছে তাই ওনাকে বলা হয় মক্কা মদিনা। আর নবাব সিরাজের যেহেতু তৈরি করে তাই এটাকে বলে সিরাজ মদিনা। এটাই একমাত্র সিরাজের স্মৃতি বহন করছে এই চত্বরের মধ্যে, মানে এই সাইজ যে 41 একর জায়গা রয়েছে তার মধ্যে। এর বাইরেও রয়েছে একটা, সেটা হচ্ছে এই ছোট্ট গম্বুজ, এই যেটা সাদা হলুদ রঙের, এটা মসজিদ বলা হচ্ছে। এই মসজিদটা নবাব সিরাজের তৈরি। এটা মসনাদা মুর্শিদাত কৃষি মজুমদারের লেখা বই বা এসআইয়ের যদি বই পড়েন সেখানে বলা হচ্ছে এটা নবাব সিরাজদৌল্লা তৈরি করা। তার কারণ কি? ওইখানে নামাজ হবে না, মুসলিমরা আকারে বিশ্বাসী নয়। না না যেমন মাজার জিয়ারত করতে পারবে কিন্তু সেখানে নামাজ পড়বে না, না তাহলে এখানে জিয়ারত করা যাবে কিন্তু নামাজ পড়া যাবে না। তার জন্য নবাব সিরাজদৌল্লা এটা তৈরি করা। আলাদাভাবে তৈরি করে। এই দুটো একই সময় তৈরি করা হচ্ছে, সব থেকে পূর্ণ হচ্ছে এই দুটো। বুঝতে পেরেছি আমি? আর দেখুন এখানে দাঁড়িয়ে আছে যখন এটা বলি, ওই যে গেট দেখা আছে, ওই গেটটা কিন্তু নকল গেট, খোলা যাবে না, গেট নয়, গেটের মতো দেখতে। আর এটা গেট আবার নকল, তারপর আবার আসল, নকল আসল মিলিয়ে এরকম 1000খানা রয়েছে। তার মধ্যে আসল হচ্ছে 900টা আর 100টা হচ্ছে নকল। টোটাল 1000টা গেট থাকার জন্য বাইকটা হচ্ছে 1000। ভিতরটা চলো দেখি। যাবেন না, আগে বলে দিয়ে দিই। কমপ্লিট করুন। আসুন বাইরে চলে আসুন, বৃষ্টি কমে গেছে, নাহলে ওরা ইয়ে করবে। চলাম। হ্যাঁ গো, আসো। আসুন। দেখুন, আগে ইতিহাসটা বুঝতে হবে না? ইতিহাসটা তো আমার কাছে, দেখুন ওদের এদিকে আসুন। এই যে ছোট্ট একটা সিম্বল দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা কিসের হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে। এই বাড়িটা যদি নবাবের হতো তাহলে কেমন তৈরি করা হতো? ইসলামিক আর্কিটেক্ট তৈরি করা হতো হ্যাঁ একদম একদম। বা মোগল আর্কিটেক্ট তৈরি করা হতো? এটা কেমন হচ্ছে? ইন্দো ইউরোপিয়ান আর্কিটেকচার তৈরি করা। আর এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের লোকও দেখতে পাচ্ছি। তাহলে কখনো এটা নবাবদের হতে পারে না, মানে নবাবরা এক কথায় পরাধীন নবাব ছিলেন, পাপেট নবাব ছিলেন, বস্তের গতিতে, কিন্তু ইংরেজ যেটা বলতো এরা সেটাই করতে। সেটাই হবে। তাহলে নবাব সিরাজ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার লাস্ট স্বাধীন নবাব। তার স্মৃতিসৌধ কোথায় রয়েছে? আমি তো বললাম দুটো এখানে দেখালাম, আর একটা যেটা ছিল আজকের দিনে নেই, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা ছিল হিরাঝিল বা মনসুরগঞ্জ প্যালেস বা হাজারদার বাড়ি, এটা ছিল এইরকম। এটা ওটা ইসলামিক আর্কিটেকচার তৈরি করা, দেখতে পাচ্ছেন? আর এখান থেকে বেশি কিছু লুট করা হয়নি, 200খানা জাহাজ লুট করেছিলেন, 200টা জাহাজ। যদি এপার বাংলা ওপার বাংলা বলে একটা বই রয়েছে, রমেশচন্দ্র মজুমদারের লেখা বই, সেই বই পড়বেন। সেখান থেকে ইংরেজরা 3 কোটি টাকা রাজস্ব নিয়েছিলেন, স্বর্ণ মুদ্রা। 3 কোটি টাকা, 3 কোটি রাজস্ব নয়, 3 কোটি টাকা স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন, 3 কোটি টাকা। তার মধ্যে রবার্ট ক্লাইভ নিয়েছিলেন 78 লক্ষ টাকা, আর আপনার যে ইংরেজ সরকার দিয়েছিলেন 2 কোটি 25 লক্ষ টাকা। তারপরে আপনারা আরও কিছু ছিল, সোনা দানা হিরে জামা যাচ্ছে, অনেক কিছু ছিল। আর পলাশির পর বক্সার বলে একটা বই রয়েছে, তপনমোহন চট্টোপাধ্যায়ের লেখা, সেখানেও বলা হচ্ছে 200খানা জাহাজ লুট করা হয়েছে। মেজর ওয়ালসের মোস্টার হিস্ট্রি, সেখানে বলছে 200খানা জাহাজ লুট করা হয়েছে। উনি বোট লিখেছেন, বোট ফানের উপর যেটা বলা হচ্ছে, পুরো লুট করে পুরো বাড়িটাকে ভেঙে দেওয়া। এগুলো সব রং আর ওই বাড়িটা ভেঙে দেওয়ার 80 বছর পরে এই বাড়িটা তৈরি করা হচ্ছে। নবাব সিরাজের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। নবাব সিরাজের বাড়িটা কোথায় ছিল? এই যে দেখা যাচ্ছে নদী, এই নদীর পশ্চিম তীরে ওই যে 1টা 2টো 3টে তাল গাছের মাথা দেখা যাচ্ছে বা চূড়া দেখা যাচ্ছে, পুরো একেবারে দূরে, যতদূর চোখ যায় দেখুন এই ফাঁকা দিয়ে, ওইখানে ছিল নবাব সিরাজের বাড়ি, আজও রয়েছে কিন্তু ধ্বংসাবশেষ। ওই বাড়িটাকে বলা হতো মনসুরগঞ্জ প্যালেস, হিরাঝিল বা লালকুঠি। যদি আপনারা যান সেখানে সেই হিরাঝিলের কিছু নমুনা আজও দেখতে পাচ্ছেন। বোঝা গেছে? তাহলে সিরাজের ইতিহাসটা বলা হলো। এবার এটাকে তৈরি করে সেটা বলে দিই। এটা মির্জাফরের 5th জেনারেশন, নবাব নাসিম হুমায়ুন যা 1829-এ কাজ শুরু করেন, 37-এ কাজ শেষ করেন। এই বাড়িটা কী হতো সেই সময়? 3 তলায় থাকতেন ইংরেজ, 2 তলায় বসতো দরবার, নিচে ছিল তোষাখানা। তোষাখানা মানে ট্রেজারি, মূল্যবান জিনিস থাকবে। আর যেখানে মূল্যবান জিনিস থাকবে সেখানে একটা আক্রমণের ভয় থাকবে। হ্যাঁ ভয় থাকবে। তাহলে সেটাকে আমাকে সিকিউরিটি করে রাখতে হবে। তার জন্য ওই নকল দরজাগুলো তৈরি করা হয়। নকল দরজা তৈরি করছে। নকল দরজা তৈরি করানোর কারণ হচ্ছে এটাই, যদি মানুষ ভেবা থাকা খেয়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায়, বিভ্রান্ত হওয়ার জন্য করে। হ্যাঁ 100 বিভ্রান্ত করার জন্য 900 অরিজিনাল, তাহলে 900 আর 100 কত হলো? 1000। এই কারণে বাড়িটার নাম হলো হাজারদুয়ারি। ঠিক আছে, একটু এদিকে আসুন। পরাধীন নবাবের। তাহলে এই ঘরের পরে দেখো একটা কাজ চলছে মনে হচ্ছে না, ভিতরে কিছু দেখা আছে। ওইখানে রয়েছে সব থেকে বড় ঝাড়বাতি, যেটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে রাখা আছে, এটা সেকেন্ড লার্জেস্ট। ওইখানে বসবে নবাব, নবাব তো বসবে সেখানে। আর সামনে দেখুন রয়েছে ইমাম বাড়া রয়েছে, ধর্মীয় স্থান। আজকে মানুষ কখন বেশি মিথ্যা কথা বলে, তবুও মানুষ মেনে নেবে? বলুন, আপনি মিথ্যা কথা বলবেন আমি জানছি, তবুও আমি মেনে নেবো কখন? যখন আপনি ধর্মকে সামনে রাখবেন। তাহলে এইখানকার নবাবের পারাহীন পাপিট নবাব, উনি বসে আছেন গদিতে, উনি ইমাম বাড়াকে সাক্ষী রেখে বলছে, সত্য বলেও আমি মানবো, মানবো কি মানবো না?
আগে যদি কোরআন সে কোনো মুসলিম যদি কোনো কথা বলে সে মিথ্যা বলে লোক তো মানবে মানবে, আর কোনো মানবে। হিন্দু হলে যদি গীতা সে কোনো কথা বলে মেনে নেবে। তাই তখন এটাই করা হতো, তাই জন্য এইভাবে সিরাজদৌল্লা মারা যাওয়ার 80 বছর পর তৈরি হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, বুঝতে পেরেছি। এই পাশে একটা তোপ রাখা আছে, এই পাশে একটা তোপ রাখা আছে। যখন নবাবরা দোতলায় আসতেন তখন এই তোপ দুটো ফাটিয়ে তাদেরকে তোপধ্বনি দেওয়া হতো, তাদেরকে মানে সালামি দিত। উৎসাহ করতে সালামি দিতে হবে। হ্যাঁ, বা যে সমস্ত পাপেট নবাব ছিলেন বা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তাদেরকে তোপধ্বনি দিয়ে সম্বোধন করা হতো। আচ্ছা আচ্ছা। আর আপনি বাচ্চা বলে তোপের কথা বলছিলেন না, ওই দেখেন বাচ্চা বলে তোপ, ওই যে তোপ দেখা আছে এই সামনে নদী থেকে পাওয়া যায়, আজ থেকে 200 বছর আগে অনুমান করা হচ্ছে। যখন ওটা পাওয়া গেছিল একবার দাগা হয়, যার ফলে একটা বিভৎস শব্দ হয়। সেই শব্দের ফলে যে সমস্ত মা আর বোনেরা অন্তঃসত্ত্বা ছিলেন, যাদের পেটে বাচ্চা ছিল, ওর শব্দে তাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, যার জন্য এটার নাম হয় বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান। ওর আসল নামটা কেউ জানে না। আর এই পাশে দেখুন একটা ঘড়িঘর বা ক্লক টাওয়ার দেখা যায়। আমি এটা কি বললাম, প্রশাসনিক কার্যালয়। আর প্রশাসনিক কার্যালয়ে আসতে গেলে আপনাকে সময় মতো আসতে হবে। আজকে প্রত্যেকের কাছে ঘড়ি আছে, কিন্তু আজ থেকে 200 বছর আগে বা 150 বছর আগে সকলে ঘড়ি ব্যবহার করতে পারতেন না, 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 না। তাহলে গরিব প্রজারা কি করে আসবে? তার জন্য ওই ঘড়ি ঘরটা তৈরি করা হয়েছিল। যখন নবাব ছিল তখন ওই ঘড়ি চলতো, বছরে 2বার চাবি দিলে সারা বছর, মানে একবার দম দিলে 6 মাস, 2বার দিলে 12 মাস। বারবার। যখন নবাব ছিল তখন ঘড়ি চলতো, আজকে নবাব নেই, নবাবের ঘড়ি চলে না, কিন্তু সময় আজও দেয় সঠিক টাইম 2বার, একবার সকাল 5টা 40-এ আর একবার সন্ধ্যে 5টা 40-এ। কি করে দেয় বুঝতে পারছেন তো? কারণ ঘড়িটা অচল, চলে না, চলে না। তাহলে কাঁটাতে একটা জায়গায় আটকে রয়েছে। আটকে তাহলে সকালবেলা 5টা 40 বাজলে আর সন্ধ্যাবেলা 5টা 40 বাজে, হ্যাঁ, মানে মানে একই একই টাইমে জায়গায় দুবারই আসে, তাই না? হ্যাঁ একদম। আসুন। এবার নিচে যে প্রবেশপথ, এটা হচ্ছে এক্সিট বা বাইরে যে লেখা আছে দেখুন, এই যে হ্যাঁ। বাহির বা এক্সিট লেখা আছে, এটা হ্যাঁ। বেরিয়ে আসবেন। ও। নিচে ঢোকার পথ, ও। কোন ঘরে কি আছে না আছে বলে বোঝাবো। ঠিক আছে।